নমস্কার, আজকাল ডট-ইনে আপনাদের স্বাগত জানাই বৈতরণী আমাদের এই বিশেষ সেগমেন্টে। তার কারণ আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আজকাল প্রকাশন থেকে প্রতিশ্রুতিমান তরুণদের একগুচ্ছ নতুন বই প্রকাশিত হয়েছে এবং আজকাল আগেও বলতো, এখনো বলে, আগামী দিনেও বলবে যে ভালো বই পড়বই না। শুধু ভালো বই পড়বই না, আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা ভালো বই পড়াবই। তাই ভালো বই নিয়ে আমাদের এই বিশেষ সেগমেন্ট, যার নাম বৈতরণী। আজকে যেই বইটি নিয়ে আমরা কথা বলবো এবং সেই বইয়ের লেখকের সঙ্গে কথা বলবো, তিনি আমাদের সঙ্গে আজকে আড্ডায় উপস্থিত। তার নাম তন্ময় ভট্টাচার্য। তন্ময়কে আমি স্বাগত জানাই আমাদের বৈতরণীর আড্ডায়। তন্ময়ের এর আগেও বেশ কয়েকটি বই বেরিয়েছে, সেই বইয়ের কথা তো বলবো, কিন্তু আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির নাম ৫ দুপুরের নির্জনতা। সম্প্রতি আজকাল প্রকাশন থেকে এই বইটি মুক্তি পেয়েছে। এই বইটি নিয়ে আজকে আলোচনা। এই বইয়ে কি আছে, এই বইয়ের পাতায় পাতায় হাঁটলে কি কি বিষয়ের কি কি দৃশ্যের সন্ধান পাওয়া যায়, আর কি কি রয়েছে এই বই আমরা জানবো তন্ময়ের কাছ থেকে। সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে। তন্ময়, প্রথমেই বলি যে তোমার বইয়ের নাম ৫ দুপুরের নির্জনতা। হেলাল হাফিজের প্রস্থান কবিতার থেকে এই নামটি নেওয়া। তুমি বলেছো যে এই নামটি ছাড়া অন্য কোনো নাম এই বইয়ের জন্য কোট আনকোট অ্যাপ্ট হচ্ছিল না, সেটা কেন? হেলাল হাফিজের কবিতার থেকে ধার করতে হলো সেটা একটা কথা। হেলাল হাফিজের কবিতার থেকেও বড় আমার কাছে হয়ে উঠেছিল এই শব্দবন্ধটা, ৫ দুপুরের নির্জনতা। আমার বারবার মনে হয়েছে যে এই শব্দবন্ধটার মধ্যে এমন একটা বিষণ্ণতা আছে, যে বিষণ্ণতাটা বইয়ের সামগ্রিক যে গদ্যগুলো তার সঙ্গে খুব ভালো রিলেট করতে পারবে। আর যে কোনো মফস্বল বা শহরতলির দুপুর বলতে আমার কাছে অন্তত আমার অভ্যাসে যে দৃশ্যটা ফুটে ওঠে, একটা ছিমছাম শান্ত নিঝুম জিনিস, এবং তার মধ্যে হয়তো একটা বিষণ্ণতা দুপুরেরও হতে পারে, বিষণ্ণতা আমারও হতে পারে। হয়তো পরস্পরের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে, সেই কারণে বিষণ্ণতা, বা একটা নির্লিপ্তি বলতে পারো, একটা আফসোস বলতে পারো। সব মিলিয়ে এই যে দুপুর বেলাটা, এই জিনিসটা আমার কাছে খুব অর্থবহ হয়ে উঠেছিল। এবং এই যে শব্দবন্ধটা, এর থেকে যোগ্য কিছু এই বইটার নাম হতে পারে বলে আমার মনে হয়নি। কাজেই আমি ভূমিকায় হেলাল হাফিজের ঋণ স্বীকার করে এই শব্দটাই বেছে নিয়েছি নামের। বেশ, স্রষ্টা মানে এক্ষেত্রে লেখক, তিনি যখন তার বই নিয়ে কথা বলেন, এবং সেক্ষেত্রে কি হয়, যে কোনো বই মনে হয় যে বইয়ের প্রত্যেকটা পাতা বোধহয় একটা নতুন নতুন সড়কের মাধ্যমে আমাদের অন্য একটা গন্তব্যে নিয়ে যাচ্ছে, বা আমাদের অন্য একটা কিছু দৃশ্যের সন্ধানে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। যে কারণে বইয়ের প্রচ্ছদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সাম্প্রতিক আজকাল থেকে প্রকাশিত বইগুলির প্রচ্ছদ দেখলে বুঝতে পারবেন যে দরজার ভূমিকা পালন করছে ঠিক কীভাবে আমাদের বইয়ে প্রবেশ করতে। এই বইটির এই অপূর্ব প্রচ্ছদটি এবং প্রাসঙ্গিক এই প্রচ্ছদটি করেছেন পার্থ দাশগুপ্ত। এবং অবশ্যই এই বইটি তন্ময় কিছুক্ষণ আগে যেরকম বললো, যে ও যেই ভাবনা চিন্তা, যেই ভাবনার জায়গাগুলো থেকে ওর এই বইয়ের লেখাগুলো এসেছে, ও নিজেকে এক্সপ্রেস করেছে, এই প্রচ্ছদটাও বোধহয় সেক্ষেত্রে অনেকাংশে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আচ্ছা, আরও একটা বিষয় আমি এখানে দেখছি, তুমি বলছো যে বেশিরভাগ লেখাই উপশম হিসেবে এসেছে, ব্যথার, রাগের, অভিমানের, অদ্ভুত শান্তি তারপর। আমি এটা জানতে চাই। বেসিক্যালি জীবনে বা দৈনন্দিনতায় বিভিন্ন ঘটনা প্রবাহ, ধাক্কাধাক্কি, মারামারি, মনোমালিন্য, মন কষাকষি ইত্যাদি লেগেই থাকে। কিন্তু মানুষ তার চরিত্রের কারণে হতে পারে বা তার স্বভাবের কারণে সেগুলো ঠিকভাবে প্রকাশ করতে পারে না। রিয়াকশানটা সেইটার অনুযায়ী যেটা হলে একটা মানুষ রিলিফ পেতে পারে। অনেক সময় বলে না, প্রচণ্ড শোক হলে বা মৃত্যু শোকে অনেকে যখন স্তব্ধ হয়ে যায়, কান্না আসে না, তখন অনেকে বলেন যে কাঁদলে মনটা হালকা হবে। সেই জিনিসটা মানে যে তাৎক্ষণিক যে রিয়াকশান, সেইটা অনেক ভার নামিয়ে দেয়। সেই জিনিসটা যখন কোথাও আটকে যায়, তখন আমার বা অনেকেরই যারা লেখালেখি করেন, সম্ভবত সবাই এই কবিতা বা গদ্যের মধ্যে, ভালো কথা শব্দের মধ্যে একটা প্রকাশের রিলিফ খোঁজেন। আচ্ছা, তার মানে এই বইয়ের পাতায় পাতায় সেই রিলিফটা মলম রয়েছে, যেটা আমি মুখে বলতে পারিনি বা যেটা আমি এক্সপ্রেস করতে পারিনি, সেইটা লিখে নিজেকে সান্ত্বনা দিয়েছি বলতে পারি। আচ্ছা, তুমি এটা কেন বলছো তন্ময়, যে বহু পরের কোনো কথা বলতে এসেছি আজ, অথচ আশ্চর্য, দেখো নিজেকে পর করে দিতে একটুও বাঁচছে না আমার। বহু পরের কথা মানে তো তুমি আগামীর কথা বলছো, সেই পর আর
আপনজনের বিপ্রতিভে থাকার পর দুটো এক হয়ে যাচ্ছে, সেই জানচারটা কি? সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়ে, এবং সময় যখন একটা পর বোঝায়, সময়ের সঙ্গে সঙ্গে যেমন কিছু জিনিস বা কিছু ঘটনা বা কিছু ব্যক্তি কাছে আসে, কিছু ঘটনা বা কিছু ব্যক্তি দূরেও চলে যায়। এই যে দুটো পর একই একটা শব্দ, মানে সময়ের সঙ্গে প্যারালালি চলে দুটো অর্থকে কোথাও যেন এক জায়গায় মিলিয়ে দিচ্ছে, একটাই শব্দ, সেই জায়গার থেকে এটা জন্ম নিয়েছে। আমি তন্ময়কে সমর্থন জানাচ্ছি এ কারণে, আমি এক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। তার কারণ এই বইটি পড়তে পড়তে গিয়ে সত্যি আমারও মনে হয়েছে যে পড়তে পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে এই বইয়ের পড়তে পড়তে সেই মনন রয়েছে। তার কারণ কি হয়, আমরা যখন কোনো বই পড়ি বা কোনো ছবি দেখি বা কোনো নাটক দেখি, সবসময় আমাদের মধ্যে আমাদের প্যারালালি সমান্তরালে রিলেট করার একটা অবচেতনে রিলেট করার একটা তাগিদ চলতে থাকে, টেন্ডেন্সি কাজ করতে থাকে। একটা ওই রিলেট করার জাতীয় ধর্ম থেকে আমরা অনেক সময় ওই নাটকের একজন কুশীলব হয়ে যাই, ওই বইয়ের একটা চরিত্র হয়ে যাই, ওই ছবির একটা হয়তো কালার হয়ে যায়, একটা স্ট্রোক হয়ে যায়। তো সেই জায়গা থেকে এই বইয়ের ওর যে সমস্ত গদ্যগুলি রয়েছে পড়তে গিয়ে বেশ কিছু জায়গায় রিলেট করতে গিয়ে মনে হয়েছে যে হ্যাঁ, আমিও বোধহয় আমারও বেশ কিছু ক্ষতের মলম হিসেবে কাজ করলো ওর কলম থেকে বেরিয়ে আসা এই শব্দ মলম। আরও একটি বিষয় সময়ের কথা বলছিল, যে এক্ষেত্রে পরের কথা বলতে এসেছি বা আপনজনের বিপ্রতিভে অবস্থান করার পর সেই দুটো পর যখন টাইম ফ্রেমে মিলে যাচ্ছে, এই জার্নিটা, এই যে এগিয়ে যাওয়ার পর ও অতীতের দিকেও মানে পেছন দিকেও ও অনেকটা গিয়েছে। তার কারণ হচ্ছে ওর ইতিহাস নিয়ে একটা ওর অন্যরকম কি বলবো ভালো লাগা রয়েছে। তার কারণ ওর যে নিজস্ব জনপদ বেলঘরিয়া, সেই বেলঘরিয়ার ইতিহাস নিয়ে ওর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এবং শুধু তাই নয়, ও ওর নিজের উৎস সন্ধানে ওই ওপার বাংলাতে গিয়েও কিন্তু ওর তন্ময় এই ইতিহাসের জার্নিটা করে থাকে। আমি সেইটা একটু জানতে চাইব যে তোমার যে বেলঘরিয়ার ইতিহাস সন্ধানে একটি বই রয়েছে এবং আত্মানুবৃত্তি রয়েছে, তোমার এই অতীতের দিকে এগিয়ে যাওয়া এই পথটা একটু। আমি বেলঘরিয়ায় জন্মেছি, বড় হয়েছি, এবং প্রায় বেলঘরিয়া ইতিহাসের কাজটা যখন করছিলাম আমার বয়স 20 বছর। তা তখন আমার সদ্য কলেজ শেষ হয়েছে, ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, পাশ করেছি, কলেজ শেষ হয়েছে। তখন আমার মধ্যে একটা সাময়িক আতঙ্ক তৈরি হয়েছিল যে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি নিয়ে হয়তো বাংলার বাইরে চলে যেতে হবে। সেখানে ছোটোবেলা থেকে বাড়িতে থেকেছি এবং বাড়ির প্রতি অদ্ভুত একটা মায়া টান কাজ করে আমার বরাবর। সেখানে এতদিন যেখানে থাকলাম সেই জায়গাটাকে ভালো করে চিনবো না, সেই জায়গাটাকে আমি কিছু দিয়ে যাব না। আমি ভেতরে ভেতরে না গিয়েও, মানে বেলঘরিয়া ছেড়ে না গিয়েও বেলঘরিয়াকে খুব মিস করতে শুরু করেছিলাম একটা সময়। তখনই মনে করলাম যে বেলঘরিয়া আমাকে এত দিয়েছে, এত স্মৃতি, মানে আমার বড় হওয়া, আমার স্কুল এবং কলেজ জীবনেও বসবাস তো বেলঘরিয়াতেই ছিল। এই যে পুরো বিষয়টা, তার পরিবর্তে আমি এই বেলঘরিয়ার ইতিহাসটা খোঁজা শুরু করি, যে কাজটা এর আগে কেউ করেনি। বিভিন্ন সুভেনিরে, বিভিন্ন স্থানীয় পত্রিকায় প্রবন্ধ হয়েছে, কিন্তু বই আকারে বেলঘরিয়ার ইতিহাস কেউ বার করেনি। আমার মনে হয়েছিল এই জিনিসটা যদি থাকে, করে যাওয়া যায়, তাহলে আজ থেকে 50 বছর বাদে আমি যদি নিজে বেলঘরিয়ায় উপস্থিত নাও থাকতে পারি, তবু অন্তত বেলঘরিয়া বা বেলঘরিয়ার হয়তো 50 বছর বাদের কোনো 20 বছরের তরুণ মনে রাখবে যে বেলঘরিয়ায় তন্ময় ভট্টাচার্য বলে কেউ ছিল। সেই জায়গাটা থেকেই আস্তে আস্তে করে, এবং প্রতিনিয়ত মূলত তো আমার শুরু সব কিছুতেই লেখালেখি কবিতার থেকেই শুরু। আর কবিতা হোক, গদ্য হোক, সব জায়গাতে একটা খোঁজ, মানে খোঁজ, সেটা নিজের খোঁজ হতে পারে, কোনো মানুষের খোঁজ হতে পারে, কোনো এলাকার খোঁজ হতে পারে। ইতিহাসেও সেই খোঁজটা, আমি যখন কাজ করতে শুরু করেছিলাম প্রথম 1 মাসে আমি যা কন্টেন্ট বা তথ্য জোগাড় করেছি, আমার সন্দেহ হয়েছিল যে এক ফর্মা মানে 16 পাতার বইও দাঁড়াবে। তো আস্তে আস্তে খুঁজতে খুঁজতে বিভিন্ন জনের সাথে কথা বলতে বলতে বইটা 150 পাতার কাছাকাছি চলে গেল। তারপর আমরা সেই বইটা দেখেইছি এবং আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন। এই যে বললো খোঁজ, এই খুঁজতে খুঁজতে অনেক সময় খুঁড়তেও সেই খোঁড়াটা বাইরেও হয়, খোঁড়াটা ভেতরেও হয়। মানুষ যখন নিজের ভেতরে নিজেকে খুঁড়তে শুরু করে, তখন নিজের ভেতরে অনেকগুলো পথ পাওয়া যায়। আর যে সমস্ত কথা আমরা মাঝে মধ্যে শুনি না, যে এই প্রজন্মে ভালো কাজ হচ্ছে না, বা এই প্রজন্ম একটু নানা রকমভাবে তারা অন্যরকম অ্যাপ বা অন্যরকম সোশ্যাল মিডিয়ায় তারা একটু ঘেঁটে গেছে। সত্যি বলছি না, মানে আজকে আমরা বারবার বলছি যে প্রতিশ্রুতিমান তরুণদের একগুচ্ছ যে সমস্ত বই আমরা প্রকাশ করার তাগিদ অনুভব করলাম, প্রকাশ করলাম, আপনারা যারা তাদের সেগুলোর পাতা উল্টে দেখেছেন, আপনারা সহমত হবেন। ওই
কবির সুমনের গানের কথার মতন, এই যে বললে কিচ্ছু হচ্ছে না, এই তো হচ্ছে, অবশ্যই হচ্ছে, এবং এই বইয়ের পাতায় পাতায় সেই ঘটনা ঘটেছে। তো এই বইয়েই একটি লেখা রয়েছে, একটি গদ্য রয়েছে আত্মসমর্পণ বলে। আমি তন্ময়কে অনুরোধ করবো উনি নিজে এটা করবেন। আত্মসমর্পণ। একটা সুন্দর গদ্য লিখতে চেয়েও না পারার ব্যর্থতা তোমায় স্মৃতিচারণের দেশে নিয়ে যায়, যেখানে প্রদীপ হাতে উলু দেওয়ার কথা ভেবে এখনও বিকেল পোহাতে না পোহাতে গা ধোয় কেউ। সকালের ফোঁটা ধুয়ে যাওয়ার পাপে জিভ কাটার ভঙ্গি তোমাকে কি মনে করাতে চায় সে প্রশ্ন করো না, কেননা ইতিপূর্বে এমন অনেক ভঙ্গি দেখেছ যা উত্তীর্ণ হয়নি কোনোদিনই। হাজির হও, বৃদ্ধ রহমতের মতো প্রশ্ন করো হেসে, খোঁকি তুই শ্বশুর বাড়ি যাবিস? চিনতে পারছে না, অথবা চিনতে না চাওয়ার অভিনয় এতই নিপুণ যে ভুলে যাবে তোমার বয়স 20 পেরিয়েছে, বেশি দিন হয়নি। উত্তর না দেওয়া অথবা লজ্জাভাব দেখেও যদি বুঝতে না পারো, বৃথাই রহমত বৃত্তি। রহমতদের কোনো বয়স হয় না। ভাগ্যের খেলায় কারাবাস ও ফিরে আসার মধ্যে অতিক্রান্ত সময়টুকু বাদবাকি আয়োজনের পক্ষে যথেষ্ট। তারপর শুভকামনা এবং কাঁধে ছোলা চাপিয়ে লাউট চাল আপনি খার। একটা সুন্দর গদ্য লিখতে চেয়েও না পারার ব্যর্থতা তোমাকে দিয়ে কি কি লিখিয়ে নিতে পারে ভাবতে ভাবতে ধরা দেবে সে, যার বিষণ্ণ চোখ হার মানায় তোমার লেখাকেও। অথচ রং মশালের আলো তার মুখ মুহূর্তে রঙিন করে তুলছে। সার্থক নামকরণের ইচ্ছে হলো তোমার। মানতে পারছো না কথা দিলে কথা রাখতে হয় গোছের ভবিষ্যৎ সংক্রান্ত সামান্য অনুশাসন। এতক্ষণে একটা চলনসই গদ্য লিখতে পারার যন্ত্রণা তোমায় ছিঁড়ে খুঁড়ে ফেলছে, আরো বেশি নামকরণের সার্থকতা। তন্ময়ের এই আত্মসমর্পণ লেখাটি পড়তে পড়তে যখন পড়ছিল মনে হচ্ছিল, বা এই বইয়ের অন্যান্য গদ্য পড়তেও মনে হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে একটি গদ্যের সঙ্গে আরেকটি গদ্যর এক অদৃশ্য কথোপকথন চলছে। আপনারা শুনলেন ওর এই আত্মসমর্পণ গদ্যটি। এই বইটিরই 5 দুপুরের নির্জনতার 5 দুপুরের নির্জনতা শীর্ষক লেখাটির দ্বিতীয় লেখাটিতে একটি অংশ, ও যে কথাটি বললো বা যে অংশটি পড়লো তার সঙ্গে মনে হয় কথা বলছে। আপনারা শুনুন কি বলছেন। লেখক বলছেন, সব লেখা বিদ্যুৎ আলোয় পড়তে নেই, রং বড্ড ফ্যাকাশে হয়ে ওঠে তাতে। ছেলেটি মোমবাতির কাঁপা কাঁপা আলোয় ঝুঁকে পড়ছে আরো, প্রাণপণে শুষে নিতে চাইছে তোমার প্রতিটা অক্ষর। আমি সে ভাগ্যবানের হাত একবার ছুঁয়ে দেখতে চাই, জানতে চাই কি এমন লিখেছ যাতে সে ভুলে যাচ্ছে সারাদিনের মন খারাপ। এভাবেই এই বইয়ের প্রত্যেকটি পাতা একে অপরের সঙ্গে কথা বলছে। শুধু তাই নয়, আরো বেশ কয়েকটি বিষয় আমার তোমার লেখা পড়তে গিয়ে মনে হয়েছে। যে তুমি যেরকম একটা জায়গায় লিখছো, বাড়ির একটা অংশে গিয়ে আমি আজও মনে করি উঠোনে এলাম, ব্যাস বাকিটা স্পেস। সেই স্পেসটা কি? আসলে এই বইটা যদিও পর্ব আলাদা করে সুনির্দিষ্টভাবে ভাগ করা নেই, তবু 3টে অংশে মোটামুটি আমার নিজের মনে, আর কি পাঠকের কাছে কিনা জানি না, আমার মনে 3টে অংশে বিভক্ত। একটা স্তরের পর গদ্যর চলনগুলো আমি লিখতে গিয়ে যেটা বুঝেছি, বা পরবর্তীকালে দূরত্ব থেকে দেখতে গিয়ে, গদ্যের চলনগুলো একটা মানে পেলবদার থেকে সরে এসে কোথাও একটা অতিরিক্ত বাস্তবের মুখোমুখি হলো, বা খানিকটা জার্কিংয়ের মধ্যে এলো, কর্কশতা চলে এলো আমার ভাবনা চিন্তায়, আমার মনের জটিলতায়, পারিপার্শ্বিকতায়, এবং সেগুলোর প্রভাব লেখাতেও পড়েছে। পার্টিকুলারলি এই লাইনটার কথা বলতে গেলে, আমার নিজের বাড়ি যেটা, সেই বাড়িটা প্রায় 60 বছরের পুরনো। সেই বাড়িতে আমি একেবারে ছোটোবেলায় দেখেছি যে বিশাল উঠোন ছিল। আস্তে আস্তে বাড়ি বাড়তে 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 বাড়ি এক্সটেন্ড হচ্ছে আর উঠোনের পরিমাণ কমছে। সদ্য মাস 8-9 আগে যখন বাড়িটা একেবারে শেষ ধাপের বাড়ানো হলো, তখন শেষ যে উঠোনটা ছিল সেই উঠোনটাতে বাড়ি বেড়ে গিয়ে ওটা বাড়ির বারান্দা হয়ে গেল। উঠোন বলে আর তেমন কিছু রইল না। অথচ এই উঠোনেই আমি ছোটোবেলায় দেখেছি ঠাকুমার করা দুধপুকুর ব্রত, এই উঠোনেই তুলসী মঞ্চে আমি মানে মাকে প্রদীপ দিতে দেখেছি, এই উঠোনেই
সন্ধেবেলা পার্টি পেতে বসেছি, বাঁশি বাজাচ্ছি, বাড়ির থেকে বলছে সন্ধেবেলা বাঁশি বাজাতে নেই, সাপ চলে আসে, সাপ বলতে নেই, বলতে হয় লতা। এরকম সাধারণ লোকাচার, মিথ এবং দৈনন্দিনতা মিশিয়ে গেলে আমি যেন হঠাৎ করে মানিয়ে নিতে পারছিলাম না যে আমি আর উঠোনে দাঁড়িয়ে নেই, আমি বাড়ির চার দেয়ালের মধ্যেই রয়ে গেছি। আমার পড়তে গিয়েও এক্স্যাক্টলি তাই হয়েছে। এটা আমিও শেয়ার করতে চাই তোমার সঙ্গে। আমার যখনই এই লাইনটি পড়লাম যে বাড়ির একটা অংশে গিয়ে আমি আজও মনে করি উঠোনে এলাম, অদ্ভুতভাবে মনে হচ্ছে যে কোনো একজন শিল্পী তিনি একটা ক্যানভাসের সামনে এসে দাঁড়িয়েছে, এবার বোধহয় কিছু একটা করবে। এবং ও এই যে তিনটি আলাদা আলাদা অংশের কথা বললো এই একটি বইয়ের, এই অংশ মানে আপনারা কাঁধও ভাবতে পারেন, হ্যাঁ, যার উপর বন্দুকও রাখা যায়, যার উপর হাতও রাখা যায়, এবং যেখানে মাথা রেখে কান্নাও আসে। তো এই বইটি পড়তে গিয়ে সেরকম নানাবিধ বিষয় ঘটতে থেকেছে। এবং এই তিনটি অংশের হয় না ছবি, মানে সিনে পোয়েট্রি হয় কিনা আমি জানি না, আমার জানা নেই, কিন্তু পোয়েট্রি সিনেমা হয়ে ওঠে। তো এক্ষেত্রে অনেকাংশে দায়ী হয়েছে। এবং আমার মনে হয়েছে তন্ময়, যে তুমি এই তিনটে অংশের কথা বলছো বারবার, এই অংশগুলোর মধ্যে ট্রানজিশন হিসেবে বোধ হয় যে মোটিভটা ব্যবহার করা হচ্ছে সেটা বোধ হয় গাছ। বারবার বিভিন্ন রকম ভাবে গাছ আসছে, কখনো বই গাছ হয়ে যাচ্ছে, গাছ বই হয়ে যাচ্ছে, মানুষ গাছ হয়ে যাচ্ছে। এই গাছের ভূমিকা কি তোমার? কখনো আরেক জায়গায় এমনও আছে যে গাছ থেকে, মানে বৃষ্টির পর আমি দেখেছিলাম একবার, বৃষ্টি হয়ে গেছে, সব থেমে গেছে, রাস্তাঘাটে লোক চলাচল শুরু হয়েছে তুমুল বৃষ্টির পর, কিন্তু গাছের ঠিক নিচটায় তখনও বৃষ্টি হয়ে চলেছে, গাছের পাতায় জল জমেছিল, সেখান থেকে ফোঁটা ফোঁটা, মানে চারপাশে বৃষ্টি থেমে গেলেও গাছের নিচে বৃষ্টি থামেনি। এই যে জিনিসটা, বা গাছ বেসিক্যালি কি, গাছ একটা কোথাও একটা আশ্রয়, সেটা মানুষের কাছে আশ্রয় হতে পারে, একটা পিঁপড়ের কাছেও আশ্রয় হতে পারে। আবার আমার হাতের সামনে যে বই, সেই বইটাও গাছ ছাড়া হতো না। এখানে অন্যদিকে দাঁড়ালে পরিবেশ ধ্বংস, গাছের সঙ্গে পরিবেশ, বই হচ্ছে ইত্যাদি অন্য প্রসঙ্গে, কিন্তু গাছ জিনিসটা অঙ্গাঙ্গিভাবে প্রত্যেকটা অংশের সঙ্গে এমনভাবে জড়িত। আজকে আমার মানে ভেবে দেখো যে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার সময় ঘটের ওপর যে আম্রপল্লব দিতে হয় 5টা, সেটাও গাছের অংশ ছাড়া হয় না। আবার সেইখান থেকে শুরু করে খুব দূরে কেউ আছে, ভাইফোঁটা, সদ্য ভাইফোঁটা গেল, ভাইফোঁটায় হয়তো দূরের কোনো দিদি আসতে পারছে না, সে কি করলো, আম পাতার ওপর একটা ফোঁটা দিয়ে পাঠিয়ে দিল, গাছেরই অংশ। মানে শুধু মানে চোখের সামনে যে গাছ তা না, গাছের বিভিন্ন অংশ প্রত্যঙ্গ দৈনন্দিন মায়া, মমতা, দুঃখের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। কাজেই বিভিন্ন গদ্যের মধ্যেও তার অনুপ্রবেশ ঘটেছে, বিভিন্ন স্তরে, বিভিন্ন প্রসঙ্গে অনুপ্রবেশ তো ঘটেছে। এবং তন্ময় বইয়ের নামকরণের সার্থকতা তো বললো, কিন্তু তন্ময়ের নামকরণের সার্থকতা আপনারা কথা বলে বুঝতে পারছেন। ও সবসময় একটা তন্ময়তার মধ্যে থাকছে, ওর তন্ময় হয়ে রয়েছে। হ্যাঁ, এটা একটা ধ্যানের পর্যায়ে ব্যাপারটা নিয়ে গেছে। কিন্তু যখনই যেখানে আপনারা দেখবেন, বিশেষ করে এই মুহূর্তে যারা এই ধরনের কাজ করছেন এবং খুব শান্ত হয়ে কথা বলছে, তখনই আপনারা প্রথমেই শিওর হয়ে নেবেন যে ওই প্রশান্তি, ওই শান্তি বা ওই তন্ময়তার পেছনে ভেতরে অনেক ঝড় রয়েছে। গাছ মোটিভ হিসেবে বারবার কেন আসলো ও বললো, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে গাছ মোটিভ হিসেবে বারবার আসার অন্য আরেকটা কারণ আছে। তার কারণ আমাদের যেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময় তো বিভিন্ন ঘটনায় আমাদের বারবার প্রতিবাদ জানাতে ইচ্ছা করে, বারবার মনে হয় কি যে একটু আমরা চেঁচিয়ে উঠি, একটু আমরা সদল বলে এগিয়ে গিয়ে এটাকে আমরা প্রতিবাদ করি। সেই প্রতিবাদের জায়গা থেকেও যদি দেখেন, গাছ কিন্তু আমার মনে হয় অন্য লেভেলের প্রতিবাদী। তার কারণ গাছ যে বিপ্লবটা করে সেটা পরে জানতে পারা যায়। আজকে ধরুন বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলা হচ্ছে, সেখানে গিয়ে অনেক মানুষ তার প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু গাছকে আমরা দেখছি যে গাছ বোধহয় শান্ত হয়ে আছে। গাছ কিন্তু শান্ত হয়ে নেই। গাছ কেটে ফেলার ফলে যেটা হবে, সেটা গাছ সেই প্রতিবাদটা জানাবে, হাড়ে হাড়ে টের পাবে কেটে ফেলার বেশ কয়েকটা বছর পরে। অতএব যেখানেই প্রশান্তি দেখতে পাওয়া যাচ্ছে, তার ভেতরে বিপ্লবের ওই আগুনটা ধীরে ধীরে চলছে। গাছ হচ্ছে অনেকটা বিষণ্ণ মানুষের মতো সহনশীল, সহজে রাগ আরে না, সব শুষে নেয়, সহ্য করে নেয়। সেইটাও একটা হয়তো কোথাও মিল পেয়েছি ঘটনাগুলির সঙ্গে। আচ্ছা তন্ময়, আরো একটি বিষয় বলো। আর একটা জায়গা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যে ধর্ম নিয়ে যেখানে এত রকম কি বলবো, মানে হাস্যকর ব্যাপার আশেপাশে ঘটছে, যে
আমরা বুঝে উঠতে পারছি না ধর্ম আসলে কি, খায় না মাথায় দেয়, কখনো সাবান বলে মনে হচ্ছে, কখনো মনে হচ্ছে বেবি ফুড, কখনো মনে হচ্ছে মশারি, বুঝে উঠতে পারছি না, কখনো জামা মনে হচ্ছে, আবার কখনো হচ্ছে। তন্ময় দারুণ কথা বলেছে, তন্ময় বলেছে যে প্রকৃতপক্ষে হিমু একটা ধর্মের নাম, যে ধর্মের আমি অভিনেতা। আমার অপূর্ব লেগেছে। তো হলুদ পাঞ্জাবি তোমার নাকি নেই শুনলাম? না, কেন সেটা স্বীকার করে নিচ্ছি, কারণ সেটা অভিনয়ই করছে। আমি নিজে সত্যিকারের হিমু হতে কোনোদিনও পারবো না, কারণ হিমুর যে যাপন, হিমুর যে দৈনন্দিনতা, হিমুর যে অভিযান বলা ভালো, আমার মধ্যবিত্ত মনে হয়তো সেই সাহসটাই নেই। কাজেই আমি শুধু কল্পনা করতে পারি আমি একদিন হয়তো হিমু হতে পারবো। যেমন প্রচুর বাঙালি কৈশোরে কল্পনা করে যে আমি হয়তো একদিন শঙ্করের মতো কোনো একটা অভিযানে যেতে পারবো, পারে না। হিমুও সেরকম একটা হয়তো সামনে একটা কি বলবো লক্ষ্য, যে লক্ষ্যের কাছে পৌঁছাতে পারবো না, কিন্তু সেই নির্লিপ্তির দিকে এগিয়ে চলাটাই হচ্ছে জীবন আমার মতে। কিন্তু এক্ষেত্রে আমি আবারও বলবো, তুমি যখনই এই ধরনের কিছু সম্ভাবনার কথা বলছো তোমার লেখার মধ্যে, তুমি বিপ্রতীপে আরেকটা অবকাশ বারবার রেখে দিচ্ছ। মানে তুমি হিমু হতে পারবো না, তুমি এটা ডিক্লেয়ার করে দিচ্ছ। এটা খুব দারুণ ব্যাপার যে তোমরা বলে দিচ্ছ হিমু হতে পারবে না, কিন্তু বলছে যে ওর মধ্যে বিশু পাগল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই ফ্লেক্সিবিলিটিতে তুমি রাখছো না, হিমু হতে পারছি না মানে পারছি না, বিশু পাগল তুমি হতে পারবে। তুমি বলছো তো যে হিমু মহাপুরুষ হতে চেয়েছিল, আমি বিশু হতে চাই, এর বাইরে কোনো মেজবাড়ি আমার জানা নেই। রূপা চাই, পারছি না। আচ্ছা, পারছি না। যদি কোনোদিনও পারি, সেদিন হয়তো লেখাটা অন্যরকম হয়ে যাবে, সেদিন আর এইভাবে প্রকাশটা থাকবে না। তার কারণ বিশু পাগলও এমন একটা চরিত্র, রক্তকরবীর, সেও আর কি মানে মনের কথা মনে রেখে দেয়, নিজের মনে কথা বলে, রূপকে কথা বলে, নন্দিনীর কাছে সে তার সঠিক জিনিসটা এক্সপ্রেস করতে পারে। আর হিম হচ্ছে সম্পূর্ণ অন্য দিক দিয়ে অন্য একটা চরিত্র। হিম পেয়েও হারায়, মানে পেয়েও তার গুরুত্ব দেয় না, সেটা তার স্বভাব। আর বিশু পায় না জেনে সেই না পাওয়াটাকে রেজিস্ট করে কোথাও একটা। কাজেই দুজনের কেউই হওয়া যায় না। যদি কোনোদিনও হতে পারি, চলতে চলতে এই দুজনের মাঝামাঝি বা দুজনের থেকে বাইরের কেউ একটা হওয়া যায়। বেশ, এই যে হতে পারি এর মধ্যেও ও যখন কথা বলছে না বারবার আমি ইচ্ছে পাতা উল্টাচ্ছি, তার কারণ যে পরেরটা কি ওকে কি বলবো সেটা ও নিজেই বলে দিয়েছে, এবং এই বইয়ের এটা একটা অদ্ভুত ম্যাজিক। কেন বলছি আপনাকে, এই যে ও বারবার না একটা স্পেস দিচ্ছে, পাঠককে একটা স্পেস দিচ্ছে। এই যে যখন বলছে আমি হিমু হতে চাই কিন্তু হিমু কোনোদিন হতে পারবো না, বিশু পাগল হওয়ার সম্ভাবনা আমার রয়েছে। ও আবার বলছে ধরুন হিমু এবং বিশু পাগলকে যদি আপনারা দেখতে পারেন বা আপনাদের এই ধরনের অ্যাম্বিশন থাকে, সেক্ষেত্রে এই মানুষটি তার আরেকটি লেখায় বলছে, এই যুগপৎ অবস্থান বা বিপ্রতীপে বলছে যে কবিরা যুগপৎ বেঈমান ও লাজুক, জাজমেন্টাল কমেন্ট। কিন্তু সেটাকেও কি করে পরের লাইনে বলছে, আমি পাখি হতে চেয়েও ডানার অভাবে শুধু কুকুর হতে পেরেছি এতদিন। এবার ভাবুন কি করবেন, উঠবেন না লেজ নাড়বেন, না ঘেউ ঘেউ করবেন, না হলুদ পাঞ্জাবি পরে হাঁটবেন, নাকি নন্দিনী নন্দিনী বলে চেঁচাবেন? তো এই বইয়ের প্রত্যেকটা পাতায় পাতায় আপনাকে কি বলবো যে নিজেকে খুঁড়তে সাহায্য করবে। এই বই অ্যাকচুয়ালি একটা ওই কুড়ুল বলে না, ওরকম একটা অদৃশ্য কুড়ুল। তারপর এই বইয়ের প্রত্যেকটা পাতায় পাতায় আপনাকে সেই সাহস যোগাবে যে আসুন আরেকবার নিজেকে খুঁড়ি, খুঁড়তে খুঁড়তে দেখি আমার ভেতরে কোথায় কোন জায়গায় হিমু বসে আছে, কোথায় বিশু পাগল, কোথাও আমি পাখি হয়ে যাচ্ছি, কখনো আমি কুকুর হয়ে ঘেউ ঘেউ করছি। সব মিলিয়ে আজকে আমরা যেটুকু সময় পেলাম এই বই নিয়ে, 5 দুপুরের নির্জনতা, আজকাল থেকে প্রকাশিত হয়েছে এই বইটি। যারা সংশয়ে ভুগছেন বই কিনবেন কিনা, অনেক টাকা পয়সা এমনিই খরচ হয়, বাজে খরচ হয়। বাজে খরচ করার সময় এটা নয়, তার কারণ আমরা জানি না এরপর কী হবে। তো বাজে খরচ করার আগে একটা ভালো খরচ করে ফেলুন, এই বইটি কিনে পড়ুন, উপহার পেলে তো ভালোই, এবং এই বইয়ের পাতায় পাতায় নিজেকে খুঁজতে পারবেন। এবং তন্ময়কে ধন্যবাদ জানাচ্ছি না, তন্ময়কে অনেক ভালোবাসা জানাই, এবং তন্ময়ের এই খোঁজ চলতে থাকুক, এবং তোমার কাছ থেকে আমরা 5 দুপুরের নির্জনতার মতন আরও বেশ কিছু নতুন নতুন কাজ পাবো এই আশা রেখে আমাদের আজকের বৈতরণী বই নিয়ে আড্ডা এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভালো বই নিয়ে, তার কারণ আজকাল বলে ভালো বই পড়বই, এবং আমরা বলি ভালো বই পড়াবই। নমস্কার।